রাজনীতিতে কখনো কখনো একটি সিদ্ধান্তই বদলে দেয় পুরো সমীকরণ। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটল। ভেঙে গেল বহুল আলোচিত জামায়াত চরমোনাই জোট। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সিদ্ধান্ত শুধু একটি জোট ভাঙনের খবর নয়, বরং এটি বাংলাদেশের ইসলামী রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত। কেন ভাঙল এই জোট, কারা লাভবান হবে, কারা পড়বে ক্ষতির মুখে এবং এর প্রভাব পড়বে কতটা গভীরে, আজকের এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরব জোট ভাঙনের নেপথ্য কারণ, রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র। দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ভেতরে চলছিল আসন বণ্টন নিয়ে অঘোষিত টানাপোড়েন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন চাহিদা হয়তো হজম করা কঠিন হয়ে পড়ছে জামায়াতের জন্য। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিল। জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বিষয়টি এখানেই শেষ নয়। গোপন সূত্রে জানা যাচ্ছে এই বিচ্ছেদের পেছনে ছিল আরও গভীর ও বহুমাত্রিক কারণ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনে 268টি আসনে প্রার্থী দেওয়া তাদের জন্য ক্ষমতার লড়াই নয়, বরং এটি ইবাদতেরই একটি অংশ। তার ভাষায়, এই অংশগ্রহণ কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং আদর্শিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই এসেছে। কিন্তু এখানে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মূলত রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সরকার গঠন, নীতি নির্ধারণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়। নির্বাচনকে কেবল ইবাদতের সঙ্গে তুলনা করা রাজনৈতিক প্রক্রিয়ার মৌলিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে, এমনটাই মত বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা আরও বলছেন, 268টি আসনে প্রার্থী দেওয়া মানে বিপুল অর্থ ব্যয়, দীর্ঘমেয়াদী সাংগঠনিক প্রস্তুতি, জনবল নিয়োগ এবং মাঠ পর্যায়ের ব্যাপক কার্যক্রম। এই বাস্তবতার ক্ষমতায় লক্ষ্য ছাড়া এত বড় পরিসরে নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিকভাবে অসঙ্গত ও যুক্তিহীন বলেই মনে করছেন তারা। তাদের মতে, যদি উদ্দেশ্য সত্যিই ইবাদত হতো, তবে সেই অর্থ ও শক্তি সামাজিক কল্যাণ, দাওয়াতি কার্যক্রম অথবা দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা আরও যৌক্তিক হতে পারত। ফলে ইবাদতের অংশ হিসেবে নির্বাচন, এই ব্যাখ্যা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। জোট ভাঙনের আরেকটি বড় কারণ হিসেবে সামনে আসে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠককে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ তোলে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই অভিযোগকে আবেগ নির্ভর ও অতিরঞ্জিত বলে মনে করছেন। তাদের মতে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বৈঠক হওয়া একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে নির্বাচন পরবর্তী অনিশ্চয়তা, ভবিষ্যৎ সরকার কাঠামো এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা, এগুলো বিশ্বাসঘাতকতা নয়, বরং কৌশলগত বাস্তবতা। বিশ্লেষকদের ভাষায়, বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক কোনো জোটবদ্ধ দলের জন্য নিষিদ্ধ নয়, বরং এটি ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি উপায়। জাতীয় বা ইনক্লুসিভ সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আগাম যোগাযোগ আধুনিক রাজনীতির পরিচিত রীতি। ফলে এই বৈঠককে ঘিরে গাদ্দারির অভিযোগ রাজনৈতিক বাস্তবতা বোঝার ঘাটতিরই প্রতিফলন, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের। ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অভিযোগ করেছে, বিদেশি কূটনৈতিক শক্তির সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠকের বিষয়ে তাদের আগাম অবহিত করা হয়নি। এই অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি ভিন্নভাবে দেখার প্রয়োজন। আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনীতি অত্যন্ত সংবেদনশীল ও প্রোটোকল নির্ভর একটি ক্ষেত্র। রাষ্ট্রদূত কিংবা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সাধারণত নির্দিষ্ট কাঠামো ও গোপনীয়তার মধ্যেই হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বৈঠকে সব তথ্য প্রকাশ করা সবসময় সম্ভব বা প্রয়োজনীয় নয়, বরং কৌশলগত স্বার্থ, ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য গোপনীয়তা আন্তর্জাতিক রাজনীতির একটি স্বীকৃত রীতি। ফলে এসব যোগাযোগ নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলা রাজনৈতিক পরিপক্কতার অভাবকেই নির্দেশ করে।
এমনটাই মত পর্যবেক্ষকদের। রাষ্ট্র পরিচালনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান আরও একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। বিদ্যমান আইন কাঠামো ভেঙে সরাসরি ইসলামী আইন চালুর যে ঘোষণা তারা দিয়েছে তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় এমন বক্তব্য আন্তর্জাতিক পরিসরের নেতিবাচক বার্তা দেয় এবং দলটিকে উগ্রবাদী ভাবমূর্তির দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করে। রাষ্ট্র পরিচালনা একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া। হঠাৎ ও রেডিক্যাল পরিবর্তনের ঘোষণা দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী বিদ্যমান আইন কাঠামোর মধ্য থেকেই ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধীর গতির কিন্তু বাস্তববাদী সংস্কার ভাবনাই আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। আইনগত ধারাবাহিকতা বজায় রেখে সংস্কার, এটা একটি দলের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা ও রাজনৈতিক পরিপক্কতার পরিচয় বহন করে। বাংলাদেশের ইসলামী রাজনীতিতে ভোট বিভাজন নতুন কোনো বিষয় নয়, এটি দীর্ঘদিনের পরীক্ষিত বাস্তবতা। অতীত নির্বাচনের অভিজ্ঞতা বলছে একাধিক ইসলামী দল একসঙ্গে নির্বাচনে অংশ নিলে ভোট একটি কেন্দ্রে না গিয়ে ছড়িয়ে পড়ে। ফলাফল হিসেবে সম্মিলিত ভোট সংখ্যা উল্লেখযোগ্য হলেও আসন প্রাপ্তির ক্ষেত্রে তারা বঞ্চিত হয়। এই বিভক্তির সবচেয়ে বড় সুবিধা পায় ইসলামী রাজনীতির বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলো। 2018 সালের জাতীয় নির্বাচন এই বাস্তবতার একটি স্পষ্ট উদাহরণ। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুল সংখ্যক আসনে প্রার্থী দিলেও ভোট ও আসন দুটোই ছিল সীমিত। তবুও এবার আবার বড় পরিসরে প্রার্থী দেওয়াকে অনেক পর্যবেক্ষক কৌশলগত ভুল হিসেবে দেখছেন। তাদের মতে এই সিদ্ধান্ত ইসলামী ঐক্যের সম্ভাবনাকে আরো দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদী ইসলামী রাজনীতির অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে। সব মিলিয়ে জামায়াত চরমোনাই জোট ভাঙন ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি কেবল দুটি দলের বিচ্ছেদ নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের একটি স্পষ্ট ইঙ্গিত। সামনে জামায়াতে ইসলামীকে এককভাবে জনগণের সামনে তাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরতে হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত কতটা কার্যকর তার চূড়ান্ত উত্তর দেবে ব্যালট বাক্স। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, রাজনৈতিক বাস্তবতা কে কতটা বোঝে, কতটা কৌশলীভাবে এগোতে পারলো, তার রায় দেবে ইতিহাস আর রায় দেবে জনগণ। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।